না, কুষ্ঠিতে কোনো সমস্যা নেই। নিখিল আর শ্যামা রাজ্যটক। ভগবান দুজনকে দুজনের জন্যই তৈরি করেছেন। ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। বাবা, যখন কোনো বাধা বিপত্তি নেই তখন তো একটা প্রি ওয়েডিং পার্টি হতেই পারে। কি বলিস বর্দা? একদম। শ্যামা নিরামিষ রান্না করবে আর আমাদের জন্য পাঠার মাংস। আমি রান্না করবো। কষা কষা কষা। না না না, বৌদি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়িটা হলে কেমন হতো? দেখেছো কাণ্ড? দাদামশাই দেখুন, আমার 3 ছেলেই কিন্তু একই রকম। বাড়িতে কোনো একটা উৎসবের কথা শোনা মাত্রই খাই 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 করে কেমন হই হই শুরু করে দেয়। বলছি যে শ্যামা নিখিলের বিয়ের জন্য একটা শুভ দিন দেখে একটা শুভ তারিখ যদি বলে দেন, মানে সেই দিনটাই আমরা তাহলে। সামনের 2রা আশ্বিন খুব শুভ দিন। ওই দিনে ওদের বিয়ে হলে ওদের খুব মঙ্গল হবে। ব্যাস, তাহলে ওই কথাই রইল। 2রা আশ্বিন নিখিল আর শ্যামার শুভ পরিণয় সুসম্পন্ন হবে। হ্যালো, কি বললে? 15 সেপ্টেম্বর? ওকে, তাহলে ওই দিনেই নিখিল চৌধুরীর মৃত্যুর খবর ইতিহাসে থেকে যাবে। দেখো, আমি এভাবে রাত্রিবেলা রেকর্ড করতে পারবো না। তুমি ওনাকে বারণ করে দাও না। আমিও ঠিক বুঝতে পারছি না রমেন দাস বাবু এত রাত্রিরে কেন রেকর্ডিং করতে চাইছেন। বুঝলাম নিশ্চয়ই ওনার কোনো কারণ হবে। না না, দেখো তুমি বুঝতে পারছো না, এভাবে রাত্রিবেলা কি কখনো গান গাওয়া যায়? গান গাওয়ার উপযুক্ত সময় হলো ভোরবেলা। তুমি দেখো না, যত বড় বড় গায়ক গায়িকারা আছে সবাই তো ভোরবেলা উঠেই রেওয়াজ করে। তুমি ওনাকে বারণ করে দাও না। আমার এভাবে সত্যি রেকর্ড করতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওনাকে একটা ফোন করছি। কৃষ্ণকলির বর ফোন করছে। বলো ভাই। আমি নিখিল বলছিলাম, কৃষ্ণকলির হাজবেন্ড। বুঝতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে তুমি কোনো একটা দরকারে আমাকে ফোন করেছো। তবে তুমি যদি এটা বলো যে কৃষ্ণকলি রাতের বেলা রেকর্ডিং করতে পারবে না, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, সবকিছু একেবারে আটকে যাবে। আসলে আমি বলছিলাম কৃষ্ণকলি চাইছেন রাত্রির বেলা রেকর্ডিং না করে সকালে রেকর্ডিং করতে, মানে সকালে ওনার গলা ভালোভাবে খোলে। আর তাছাড়া আপনি তো রেডিওতেই ওনার গান শুনেছেন, আর রেডিওর প্রোগ্রামও সকালবেলাই হয়। তাই আমি রিকোয়েস্ট করছি, যদি ওনার রেকর্ডিং সকালে করা যায় তাহলে তাহলে খুব ভালো হয়। নিখিল, আসলে আমি তো সকালে রেকর্ডিং করি না। আমার না এই রাতের নিস্তব্ধতাটা বড্ড ভালো লাগে। আমার মনে হয় সারাদিনের কাজ শেষ করবার পরে রাত্রেবেলাটাই হচ্ছে সঙ্গীত সাধনার উপযুক্ত সময়।
তোমরা আমার যতগুলো গান শুনেছো, কালোজয়ী গান, আমার যতগুলো যুগলবন্দি গান শুনেছো, সবগুলো কিন্তু রাত্রেবেলায় রেকর্ড করা। তাছাড়া সূর্য ডোবার পরে না চারিদিকে একটা প্রশান্তি থাকে। তাছাড়া রাতের অন্ধকারেই তো লুকিয়ে থাকে একজন প্রকৃত গায়কের অনুভবের গভীরতা, আর সেই গভীরতা থেকেই তো সঙ্গীতের সৃষ্টি। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলছি নিখিল। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু একটা কথা আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, কৃষ্ণকলির পক্ষে রাত্রিবেলা রেকর্ডিং করা পসিবল না। এটা ওনার হয়ে আমি আপনাকে জানিয়ে দিলাম। তাহলে তাহলে কৃষ্ণকলি যেটা বলছে সেটাই হোক। দিনের বেলায় না হয় গানের রেকর্ডিং হবে। তবে কি জানো তো, মানে আমি দিনের বেলায় কতটা ভালো গান রেকর্ড করতে পারবো, গাইতে পারবো আমি জানি না। দেখুন, আমি আপনাকে জাস্ট একটা কথাই বলতে চাই, আপনি তো সাধক মানুষ, তাই আপনার সাধনা সকাল থেকে শুরু হওয়ার কথা, তাই না? হ্যাঁ, তা তো হয়ই। আসলে কি জানো তো, যখন অনেকগুলো মানুষ মিলে প্রশংসা করে, একজন শিল্পী যখন খ্যাতির একেবারে শিখরে থাকে, তখনই হয় খ্যাতির বিড়ম্বনা। বলতে পারো আমার সাথেও সেরকম কিছুটা হয়। তবে হ্যাঁ, কৃষ্ণকলি একেবারে ঠিক কথা বলেছে, সকালের ওই পবিত্র সময়েই রেকর্ডিংটা করা উচিত, আর আমি সেটাই করব। তাহলে কাল সকাল 8টায় আমি রেকর্ডিংয়ের ব্যবস্থা করছি। আমি আমি রেকর্ডিস্টকে বলে দিচ্ছি, তুমি কৃষ্ণকলিকে বলে দিও। হ্যাঁ, ওকে। তাহলে এখন রাখি ভাইটি। এত কিছুর পর তুমি আমার লালসার হাত থেকে বাঁচতে পারবে না কৃষ্ণকলি। এই, কালকে রেকর্ডিং স্টুডিও বুক কর। কিন্তু সকালবেলা রেকর্ডিং করলে তো অনেক লোকজন থাকবে গুরুজি। হবে না, কালকে পুরো দিনের জন্য অক্টোপাস স্টুডিওটা বুক করা হবে। সকালে কেউ থাকবে না। সকালবেলাও যে আমার ভয়ঙ্কর রূপটা দেখা যায়, সেটা আমি কালকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। নিখিল চৌধুরীর স্ত্রী কাল যে কি হাল হবে, আর লজ্জায় সেটা বাইরের কাউকে বলতেও পারবে না। আহারে কৃষ্ণকলি, তুমি এত ভালো গান গাও আমি জানি, কিন্তু কালকে তোমার আমি সব অহংকার, সব দম্ভ চূর্ণ করব। আপনি একদম ঠিক কথা বলেছেন। উনি যখন যেটা বলবে সেটাই হবে নাকি? এভাবে কি রাত্রিবেলা কখনো রেওয়াজ করা যায়? একদম উচিত কথা শুনিয়ে দিয়েছে। তুমি তুমি একদম ঠিক কাজ করেছো। আর কি যেন বললে, তুমি একদম উচিতটা করেছো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাতে কি হচ্ছে? আপনি বলে ফেলেছি, প্রথম প্রথম বলছি, মাঝে মাঝে তো হয়ে যেতেই পারে। না 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 না, প্রথমও হবে না। এইসব হলে কিন্তু তোমার পয়েন্ট কাটা যাবে। সে যাকে, এমনিতে মাথায় এত চিন্তা, তার মধ্যে আপনি তুমি, আমার সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। শ্যামা, আবার তোমার কিসের চিন্তা? তুমি বুঝতে পারছো না, এই রমেন দাসের সঙ্গে গান গাওয়ার কথা দিয়ে এমনিতেই আমি ফেসে গেছি। তার মধ্যে আবার বিয়েরও দিন ঠিক হচ্ছে বাড়িতে, আর আমার এই দুঃস্বপ্ন, আমার খুব ভয় করছে। বারবার মনে হচ্ছে আমাদের এই বিয়ের দিনটাকে ঘিরে যদি কোনো অমঙ্গল ঘটে। শ্যামা, এত চিন্তা করো না। তাছাড়া তোমার কপালটা অতটাও খারাপ না, নাহলে আমার মতো ছেলে তোমার কপালে জুটতো না।
সঙ্গে মজা করো। বলছিলাম, আমি ভাবছিলাম তুমি যখন গ্রামের বাড়ি যাবে তোমার সঙ্গে কাউকে পাঠিয়ে দেবো। কাকে? বর্দা ভাই যেতে পারে, বর্দা ভাই তোমার বাবাকে হেল্পও করে দেবে, আর আমি বরযাত্রী নিয়ে বাড়ি থেকে যাব। বিলেত ফেরত MBA ডিগ্রি নিয়ে নিখিল চৌধুরী যাবে শ্যামা সুন্দরীকে বিয়ে করতে। বলছি যে সেদিন আপনি আমার কাছ থেকে কি উপহার আশা করবেন? আবার কি আবার? আপনি হ্যাঁ, আপনি তো কি হয়েছে? আপনি বলে ফেলেছি তো, মাঝে মাঝে তো বলে ফেলতে পারি। ঠিক আছে, এবার তাহলে তুমি বলে প্রশ্নটা আবার করো। বলছি, তুমি সেদিন আমার কাছ থেকে কি উপহার আশা করবে? বাসর ঘরে একটা ভালো গান গাইলে আমি খুশি। ঠিক আছে। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল। এখনো কিন্তু আমার অনেক কিছু পাওনা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করে নিজের উত্তরটা দিও। তবে একটা কথা জানিয়ে রাখেন, আমার পাওনা কিন্তু আমি ছাড়বো না। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, বলছি যে নিখিলরা এখনো তৈরি হলো না, এবার তো সত্যি দেরি হয়ে যাবে না? নিখিল তো তৈরি হয়ে গেছে, গিয়ে শ্যামার ঘরে গেল, এক্ষুনি চলে আসবে। আরে দাঁড়াও দাঁড়াও, এসে পড়বা হয়তো এক্ষুনি। আরে এত বড় একটা কাজে যাচ্ছে, মানসিক প্রস্তুতির জন্য তো একটা সময় লাগে নাকি? ওই তো ওরা চলে এসছে। ভালো করে গান গাইবি শ্যামা, যাতে সারা পৃথিবীর লোক তোর ভক্ত হয়ে যায়, কেমন? আর যাতে লোকে বলে যে ওই রমেন দাসের চেয়েও কৃষ্ণকলির গলার মাধুর্য অনেক 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 বেশি। বলবে, নিশ্চয়ই বলবে। দেখো, জীবনে আমার অনেক স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু এবারে স্বপ্ন পূরণে একটা অন্য অনুভূতি হচ্ছে, সব এই ছোট বৌমার জন্য। বাবা, আসছি। এসো এসো। মা, আসছি। নিখিল, বেরোচ্ছিস নাকি? হ্যাঁ রে মির্জা ভাই, আজ তো শ্যামার রমেন দাসের সাথে রেকর্ডিং আছে। ও হ্যাঁ, তাই তো। দিশা,
দেখো শ্যামা আজ প্রথম রেকর্ডিংয়ে যাচ্ছে, অ্যালবাম বেরোবে। হ্যাঁ শ্যামা বলেছিল তো আমার। বলেছিল কি গো, উইশ করো। ওহ সরি শ্যামা, অল দ্য বেস্ট, খুব ভালো হবে। হ্যাঁ এবার তোরা বেরো, তাড়াতাড়ি যা, আবার কোন জ্যামে পড়ে যাবি। বেরো তোরা। হ্যাঁ চলো শ্যামা আমরা বেরোই। মা আমরা তাহলে আসি। হ্যাঁ এসো, আর মনে আছে তো ভালো করে গাইবে কিন্তু। আসছি আমরা। চল আসি মা। যাক বাবা, মেয়েটা এখন ভালো ভালো রেকর্ডিং করে ফিরলে শান্তি। বড় বৌমা একটু চা বানাও তো। হ্যাঁ মা। সে না হয় হলো, কিন্তু আদিত্যর ব্যাপারটা কি হবে আমি এখনো বুঝতে পারছি না সুজাতা। মানে দেখো কিছুতেই বলছে না কবে আসবে, খালি বলছে সময় মতো চলে আসবে। এতদিন পরে কেন এরকম হেয়ালি করছে সেটাই তো বুঝতে পারছি না। সে আবার কি, আমাদের তো প্রিপেয়ার হতে হবে, আসার দিনটা তো বলতে হবে নাকি? আরে বাবা, ও হয়তো সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে, তাই জন্য বলছে না। না রে অশোক, এটা সারপ্রাইজ নয়, নিশ্চিত কিছু একটা চলছে আদিত্যর মাথায়। ওহো, তুমি না অযথা চিন্তা করছো জানো তো। তুমি একটা কাজ করো, এক্ষুনি আদিত্যকে ফোন করো তো, আমি ফোনে কথা বলবো। কি করে বলবে, কাল থেকে তোকে ফোনেও পাচ্ছি না, ফোনটা খালি সুইচ অফ বলছে। ঠিক আছে, এখন ফোনে সুইচ অফ পাচ্ছ ঠিক আছে, কোনো না কোনো সময় তো ফোন করবে, নিজে থেকেই করবে। তখন তুমি আমাকে ফোনটা একটু দিও তো, আমি ওর সঙ্গে কথা বলবো। দেখবে ওই ছেলেকে আমি ফোনের মধ্যেই কান মোলাতেই বলবো, এই কবে আসছিস বল তো। আসলে আমার কি নেওয়াটা ছিল বলো, ও আমাকে এড়িয়ে যেতে পারবে না। যা বলেছো মা, আদিত্য তোমার পাল্লায় পড়লে একেবারে সিধা হয়ে যাবে। না রে বলুন, সমীকরণগুলো এত সহজ নয়। আজ কিন্তু তুমি আমার সঙ্গে ভেতরে যাবে, নইলে আমি গান গাইবো না। শ্যামা, সে বললে কি করে হয়? রমেন দাস আর তুমি স্টুডিওর ভেতরে থাকবে, মানে আমি ওখানে কি করে যাব? কেন, স্বামী হিসেবে যাবে। ওই তো আমি যখন রেড এফএম এর অফিসে গাইতে যাই, তুমিও তো তখন যাও, আর বাইরে দাঁড়িয়ে থাকো, কাঁচের জানলার ভেতর দিয়ে তোমাকে দেখা যায়, এখানেও যাবে। শ্যামা, এমন করলে কি করে হবে? শোনো, মনে জোর রাখো, এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, তাহলে তো মানুষটা বেশি পেয়ে বসবে। পাত্তা দিও না, বুঝেছো? একদম পাত্তা দেবে না। আর তুমি সাহস করে দাঁড়ালে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। ঠিক আছে ঠিক আছে, এবার এইসব কথা ছাড়ো, গানে কনসেন্ট্রেট করো। যে কেউ ভয় পাবে, আর তুমিও। আপনি বুঝতে পারছেন না ছোট কর্তা। দাদা দাদা, একটু গাড়িটা থামা। কি হচ্ছে ছোট কর্তা? দাঁড়ান, শুনুন, বলে যান। আদিত্যদা, আদিত্যদা! আরে আরে কি হলো, তুমি এভাবে দৌড়ে এলে কেন? চেনা কাউকে দেখেছো? ওই যে গাড়িটা পাস করলো, যেটা ওখানে দাঁড়িয়ে ছিল, তার সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল, একদম আদিত্যদার মতো দেখতে। কিন্তু আদিত্যদা আমার দিকে তাকালো না, আমি এতবার ডাকলাম। আদিত্যদা? আদিত্যদা ছোট কথা, আদিত্যদা তো বিদেশে আছে, বাবা বললেন যে উনি কিছুদিনের মধ্যে আসবেন, কিন্তু আসার পর তো আমাদের বাড়িতেই যাবেন, উনি তো ওখানেই থাকবেন। আপনি বোধহয় ভুল দেখেছেন। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না, এতটা মিল আদিত্যদার সাথে। আদিত্যদা কি কলকাতায় এসে গেছে? হয়তো আদিত্যদার মতনই দেখতে অন্য কাউকে দেখেছো তুমি। না না, হয়তো আমি ভুল দেখেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। সময় পাল্টাচ্ছে, সম্পর্কগুলো পাল্টে গেছে। আমি ফোনে ওর গলা শুনে বুঝতে পেরেছি আদিত্য আর সে আদিত্য নেই।
বাবা, আমি তো আগেই বলেছি, দেখো আদিত্য যা যা চায় তুমি সেটা ভালো মনে করলে দিয়ে দিও। দেখো এটা নিয়ে আর টেনশন করো না। না রে, আমি না চাইলেও দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে রাখতে পারছি না অরুণ। আমার খালি ভয় হচ্ছে ও এখানে এলে আমাদের সংসারে আবার নতুন করে কোনো ঝড় উঠবে না তো। এমন কিছু হবে না তো যাতে আমাদের অস্তিত্বটাই গোড়া থেকে নড়ে যায়?